তো আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমাদের যে বিষয়, তোমরা ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। আজকে আমাদের যে বিষয়, যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, সেই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে যে পূর্বের তোমরা ভিডিওটা দেখেছো, সেই ভিডিওতে আমরা জেনেছি, আমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি। এইবার আজকে আমাদের যে বিষয় সেটা আমরা দেখব, এই যে ধ্বনিতত্ত্ব। আমরা মূলত দুটো ভাগে ভাগ করব প্রত্যেকটা, যে ভাষাতাত্ত্বিক লক্ষণ, একটা ধ্বনিতাত্ত্বিক, একটা রূপতাত্ত্বিক, আরেকটা আছে যেটা মূলত 5 নম্বরে পড়ে, সেটা হলো ছন্দগত বৈশিষ্ট্য। এই মূলত আমরা এই ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক আর ছন্দগত বৈশিষ্ট্য, এটা আমরা ছোট করে একদিনে সবকটার ছন্দগত বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব একটা ভিডিওর মধ্যে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো চর্যাপদ। এই যে তোমরা দেখছো চর্যাপদ, সেই চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক আলোচনা, চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা কথা জেনে রাখা দরকার, যে একটা ভিডিওতে আমরা দেখব এই যে ভাষা প্রথম মডিউল। এখন সময়ের অভাবে ওটা না করে আমি প্রথমেই শুরু করছি চর্যাপদের ধ্বনিতাত্ত্বিকটা নিয়ে, বিশ্লেষণ নিয়ে। তো মোটামুটি মডিউল 1টা, এটার একটা ছোট বিস্তারিত পরে পড়াবো, কিন্তু আগে একটা গতিপথ, যে ভাষা পরিবার, এই যে ভাষা থেকে একদম শুরু থেকে যে বাংলা ভাষা অবধি, তারপর প্রাচীন বাংলা, আদিমধ্য, অন্তমধ্য আর আধুনিক বাংলা, এই যে ভাগ। তারপর কিন্তু এই প্রাচীন বাংলা ভাষার সৃষ্টির আগে অবধি এই মডিউল 1টা হচ্ছে বাংলা ভাষার সৃষ্টির আগে অবধি। আর তারপর থেকে প্রাচীন বাংলা, আদিমধ্য, অন্তমধ্য, আধুনিক, এইটা তারপরে বাকিটা। মোটামুটি এইটা পরে হবে, আগে ওটা একদিন সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করব মাঝে। আর তারপর এগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো চলো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ। এই যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য চর্যাপদের, তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো, যে চর্যাপদের প্রেক্ষিতে প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইবার পরীক্ষাতে যদি সরাসরি এইভাবে প্রশ্ন পড়ে, যে ধ্বনিতাত্ত্বিক, যদি কথাটা পুরো মেনশন করে দেওয়া থাকে, তাহলে তো তোমরা এই উত্তরটাই লিখছো। কিন্তু এখানে একটা বুঝতে হবে, অনেক সময় চর্যাপদ নামটা দেবে না, কিন্তু হয়তো চর্যাপদ না দিয়ে সরাসরি দিল প্রাচীন বাংলা ভাষা, তখন কিন্তু বুঝতে হবে এইটা চর্যাপদের কথাই বলছে, এইভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমার যদি এই রকম বলে, যে চর্যাপদের প্রেক্ষিতে প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক না দিয়ে, যেমনটা এই সিলেবাসে ছিল, তোমার ভাষাতাত্ত্বিক লক্ষণ, এইটার কথা যদি বলে, তখন কিন্তু তোমার ভাষাতাত্ত্বিক যেহেতু বলেছে, সেহেতু ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে, আবার রূপতাত্ত্বিক ব্যাপারটাও আলোচনা করতে হবে, সেই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে তুলে ধরতে হবে। তো এবার চলো আমরা মূল প্রশ্নের উত্তরে প্রবেশ করি। তোমরা পারলে এটি লিখে নেবে, পরে দেখে দেখে এখন বোঝার চেষ্টা করো, লিখবে। তারপর খুব ছোট করে তোমাদেরকে নোটসটা করে দেওয়া, তোমরা সেহেতু পারলে লিখে নেওয়ার চেষ্টা করো এইটা থেকেই। একদম ছোট করে একটা ভূমিকা করা, ভূমিকাটা আহামরি কোনো কঠিন নেই। যে তোমরা চর্যাপদ এর আগেই পড়ে এসেছো সম্ভবত প্রথম সেমিস্টারেই, সেখানেও যেমন সংক্ষেপে পড়েছো, ওই সংক্ষেপে দু একটা লাইন, হরপ্রসাদ আবিষ্কার করেছিলেন কত সালে, কোথা থেকে, আর প্রথম কি নাম ছিল, এইটুকু রেখে তারপরে ডাইরেক্ট সোজা বলে দেবে যে এদের মধ্যেই এই লাইনটা বাদ দেবে।
যে আবিষ্কার করেন চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ, তখন এই এদের মধ্যে কথাটা বাদ দেবে। তোমরা যারা লিখছো তাদেরকে বলছি যে এই কথাটা বাদ দেবে। এখানে চর্যাপদকে প্রেক্ষিতে রেখে ইনভাইটেড কমা দেবে। অনেক দিন আগেকার লেখা। চর্যাপদকে প্রেক্ষিতে রেখে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণগুলি চিহ্নিত করা হলো। তো এইভাবে তোমরা লেখা শুরু করছো ভূমিকা। এইবার তারপর সরাসরি বৈশিষ্ট্যতে চলে আসবে। তো আমাদের প্রথম যে বিষয়, প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা চলো একবার পড়ে নেওয়া যাক। কি বলছে? প্রাকৃত স্তরের যুক্ত ব্যঞ্জন সমীবহনের ফলে যুগ্ম ব্যঞ্জনে পরিণত হলো। তারপর সমযুগ্ম ব্যঞ্জন একক ব্যঞ্জনে পরিণত হলো। এই পরিবর্তনের ফলে পূর্ববর্তী হর্ষধ্বনি দীর্ঘ হলো। তো এইখানে বুঝতে হবে যে প্রাকৃত স্তরের যুক্ত ব্যঞ্জন, যুক্ত কি আর সমীবহনের ফলে যুগ্ম, এখানে আমাদের বুঝতে হবে কটা জিনিস। যুক্ত কি? যুক্ত ব্যঞ্জন বলছে যেটা। তারপর সমীবহন কি? তারপর যুগ্ম ব্যঞ্জন কি? এই তিনটে বুঝলে তোমরা এই পয়েন্টটা বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। আর যদি বুঝে যাও একবার তাহলে কিন্তু মুখস্থ করতে খুব সুবিধা। আর যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু এইগুলো মুখস্থ করা খুব 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 চাপ হবে। বলছে কি? যুক্ত ব্যঞ্জন আর যুগ্ম ব্যঞ্জন, আগে এই দুটো বোঝো, তারপর সমীভবনে যাব। বলছে যুক্ত আর যুগ্ম কি? যুক্ত হলো দুটো আলাদা ব্যঞ্জন, যেমন ক, খ, গ, ঘ, এগুলো তো সব আলাদা। এইগুলো যদি একসাথে থাকে, ধরো কয় ক্ষয় বা গয় ঘয়, বা এই যুক্ত বানানে যেমন কয় তয়, এগুলো কি আলাদা 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 ব্যঞ্জন এক হচ্ছে, এটা কি যুক্ত ব্যঞ্জন। আর যুগ্মটা কি? যুগ্মটা হলো একই, যেমন কয় কয়, তয় তয়, তয় তয়টা কেমন ভালো লাগে, হ্যাঁ এইটা তয় তয়। তারপর চয় চয়, ছয় ছয়, মোটামুটি এইটুকু। এই যুক্ত আর যুগ্ম এই দুটোর মধ্যেই হচ্ছে সমীবহন। কীভাবে দেখাচ্ছি। সমীবহন তোমরা ইতিমধ্যে পড়ে এসেছো, দ্বিতীয় সেমিস্টারে মনে হয় তোমাদের ছিল যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, সেখানে তোমরা ধ্বনি পরিবর্তনের রীতিতে পড়ে এসেছো সমীবহন। তবুও একবার বলে দিই, যেটাকে বলা হয় কি, এর অনেকগুলো নাম আছে, যেমন সমীভবন বলছি আমরা, বা সমীকরণ বলে, বা ব্যঞ্জন সঙ্গতি, এই নামগুলো বলা হয়। মোটামুটি এই যে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বা সমীকরণ যাই বলো, এটার সংজ্ঞাটা কি? এটা হলো যে কোনো দুটো অসম ব্যঞ্জন, সহজ ভাষায় বলছি, বোঝো, মুখস্থ করার দরকার নেই, কারণ সমীভবন তো আসবে না। ওই যে যদি দুটো অসম ব্যঞ্জন পাশাপাশি অবস্থানের ফলে বা যুক্ত একসঙ্গে অবস্থানের ফলে যে একে অপরের প্রভাবে, একটা প্রভাবে আর একটা প্রভাবে যে একটা সমতা লাভ করে, এক হয়। যেমন কি, যেমন এই জন্ম বানানে দেখো দন্তে নয়ময় যেটা হচ্ছে এতক্ষণ আর কি, এই দন্তে নয়ময়, সেটা কি হলো, সমতা লাভ করে ময়ময়। এই যে সমতা একে অপরের প্রভাবে, দন্তের নময় একে অপরের প্রভাবে মটা জিতে গেল, দুটো ম হয়ে গেল, ময়, এইটা হলো সমীভবন। এবার এর ভাগ আছে, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, এরকম ভাগ আছে।
তো মোটামুটি সমীভবনটা এইভাবে মাথায় রাখো, খুব সহজ জিনিস সমীভবন। এইবার এই সমীভবনের ফলে যুক্ত ব্যঞ্জন যুগ্ম ব্যঞ্জনে পরিণত হলো। এবার উদাহরণটা খেয়াল করো, যে কি ছিল, দন্তের নয়ময় ছিল, দন্তের নয়ময়, সেখান থেকে হলো ময়ময়। এইবার আবার পরিবর্তন, তারপর সমযুগ্ম ব্যঞ্জন, এই যে সমযুগ্ম ময়ময়, সেটা একক ব্যঞ্জনে পরিণত হলো, একটা ব্যঞ্জনে পরিণত হলো, যেমন জাম। এই পরিবর্তনের ফলে পূর্ববর্তী যে হর্ষধ্বনি সেটা দীর্ঘ হলো। এর পূর্ববর্তী হর্ষধ্বনি কি, এটা বোঝো। কালিটা চেঞ্জ করি। এর পূর্ববর্তী হর্ষধ্বনি যে বর্গীয় জ জন্ম, এইখানে জর সঙ্গে কি আসছে, যযুক্ত অ, ঠিক আছে, যেটা জন্ম বানানের ক্ষেত্রে এলো, এই বানানটার ক্ষেত্রে। কিন্তু যেই জাম হয়ে গেল, ময়ময়টা এক হলো, একটা ম হয়ে গেল, তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, জাম, মানে বর্গীয় জ যুক্ত আকার। তাহলে কি দাঁড়ালো, এই অকার থেকে আকার হয়ে গেল, অ আ, এই যে অটা দীর্ঘ হলো, আ হয়ে গেল, এটাই পূর্ববর্তী হর্ষধ্বনি দীর্ঘ হলো। এইবার তোমরা এই তলায় যে ব্যাখ্যাটা যেটা দেখা পাচ্ছ, এই প্রাকৃত স্তরের জন্ম শব্দের একই কথা যেটা এতক্ষণ ধরে বললাম সেটাই লেখা। প্রাকৃত স্তরের জন্ম শব্দের দন্তের নয়ময় যুক্ত ব্যঞ্জন সমীভবনের ফলে ময়ময় যুক্ত ব্যঞ্জনে পরিণত হলো। ময়ময়, এটা যুক্ত ব্যঞ্জন লেখা হয়ে গেছে, এইটা একটু খেয়াল করো, এইখানে হবে, এই জায়গাটায় এটা যুগ্ম হবে, গয়ময়, যুগ্ম ব্যঞ্জনে পরিণত হলো। তারপর এই যুগ্ম ব্যঞ্জন একক ব্যঞ্জন রূপে ম হলো, এরপর এবং ময়ময় যুগ্ম ব্যঞ্জন পূর্ববর্তী হর্ষস্বর অ দীর্ঘ হয়ে আকার স্বরধ্বনি হলো। এবার উদাহরণ দেওয়া আছে কর্ম কর্ম কাম ধর্ম ধম্ম ধাম। তোমরা চাইলে এইটা নাও দিতে পারো, কিন্তু যে এটা বুঝে পড়বে তার কাছে কিন্তু এইটা দেওয়া কোনো ব্যাপার নয়। এটা যে এই রকমভাবে লেখা আছে মানে এই রকমভাবেই লিখতে হবে এর কোনো মানে নয়। তোমাকে নিজের মতো করে বুঝবে, সেই বোঝার কথাটাই এখানে লেখা। তুমি যদি না বুঝতে পারো, তোমার এইটাও কোনো মানে থাকবে না, এইটারও কোনো মানে থাকবে না, ভুলভাল হয়ে যাবে যদি না বোঝো। কিন্তু বুঝে পড়লে তখন এইটা লেখাটা কোনো ব্যাপার নয়। তখন দেখবে নোটস, অনেকে ভাবে এই নোটস ছোট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি তোমরা তখন এইরকমভাবে প্রত্যেকটা পয়েন্টের শেষে এইরকম ব্যাখ্যা নিজের মতো করে যোগ করতে পারবে, করলে তখন তোমাদের দেখবে নোটস এমনিতেই কত বড় হয়ে যাচ্ছে, তাহলে আর চিন্তা করতে হবে না নোটস নিয়ে। তো এবার আসি 2 নম্বর বৈশিষ্ট্যে, যেটা আছে যুক্ত ও যুগ্ম ব্যঞ্জন অর্ধ তৎসম শব্দে লক্ষ্য করা যায়। এই যে যুক্ত ও যুগ্ম ব্যঞ্জন, এটা কোথায় অর্ধ তৎসম, এই অর্ধ তৎসম কথাটা তোমাদেরকে বোঝাতে হবে না, তোমরা আগেও পড়ে এসেছো। সেই যে অর্ধ তৎসম শব্দে লক্ষ্য করা যাচ্ছে, এই যেমন দেখছো ছয় ছয়, এটা যুক্ত, তারপর ওর পরে আছে কয় ক্ষয়, তারপর এর আছে এই কয় তয় হস্যই, এইগুলো যুক্ত ব্যঞ্জন লক্ষ্য করা যাচ্ছে কোন শব্দে, অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে। পয়েন্টগুলো মনে রাখবে। তারপর চলো 3 নম্বর পয়েন্টে, এগুলো একদম ছোট ছোট পয়েন্ট, যে পদান্তের স্বরধ্বনি উচ্চারিত হলো। পদান্তের মানে পদ, তার শেষের যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনি, যেমন ভনতি, এর তীর শেষে যে হস্যই, বসতির শেষে যে হস্যই, সেটা উচ্চারিত হলো। যে ভনই বানানের ক্ষেত্রে সরাসরি দেখা যাচ্ছে একদম, ভনই। তিটা যে এখানে যে ভনতি বসতি, তটা বাদ চলে গেল, তটা বাদ গেল, আর রইল কি
হস্যই, মানে শেষের ব্যঞ্জনধ্বনি, এখানে ব্যঞ্জনধ্বনি দেখা যাচ্ছে কি বাদ চলে যাচ্ছে, ব্যঞ্জনধ্বনিটা বাদ চলে যাচ্ছে, গিয়ে শেষের স্বরধ্বনির উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্ট দেখো, তটা উঠে গেল, রইল কি হস্যই। হুম। 4 নম্বর, শব্দ বা পদের আদিতে, শুরুতে আর কি, শ্বাসাঘাত বর্তমান। শ্বাসাঘাত মানে শ্বাসের যে আঘাত, শুরুতে একটা জোর, সেটা বর্তমান। এর ফলে আদ্য অকারের দীর্ঘীভবন ঘটছে, দীর্ঘী হচ্ছে, বেড়ে যাচ্ছে, আকার হবে আর কি। অর্থাৎ আদ্য অধ্বনি আধ্বনিতে পরিবর্তন হচ্ছে। যেমন চন্দ্র থেকে চন্দ থেকে চান্দ, কক্ষিকা থেকে কচ্ছিয়া থেকে কাচ্ছি। একদম যে এইখানে 4, এই যে দেখছো যে অধ্বনি আধ্বনিতে হচ্ছে, এই যে একটা বৈশিষ্ট্য, এই শুরুতে একদম মনে আছে প্রথম এটা দেখো যে কর্ম থেকে সেই সেই যে আকার ধ্বনি, অধ্বনি থেকে আধ্বনি হচ্ছে, এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটার সঙ্গেই এইটা রিলেটেড। চলো এরপর 5 নম্বরে যাওয়া যাক। অন্তেজ্য শ্রুতি ও শ্রুতির আগমন। ব, নিকটে থেকে কি নিয়ড্ডি, কর জায়গায় আসছে কি অন্তস্থ। তারপর আয়াতি থেকে আবই, এই অন্তর্জার জায়গায় আবার ব আসছে। এইগুলো চর্যাপদের একটা বৈশিষ্ট্য। তারপর 6 নম্বর, এগুলো ছোট ছোট পয়েন্ট, একদম তোমরা চেষ্টা করো এগুলো মনে রাখার, আর নোটসটা খাতাতে লিখবে, একদম বড় নোটস নয়, খুব জোর হলে হয়তো 2 পৃষ্ঠা হবে, কম হবে বই, বেশি হবে না, একদম বেশি বড় নয়, কিন্তু বুঝে বুঝে পড়বে, দেখবে তখন মুখস্থ করতে অনেকটা সুবিধা হবে। বলছে কখনো কখনো পাশাপাশি অবস্থিত দুটি পদের প্রথমটির অন্তঃস্বর ও দ্বিতীয়টির আদিস্বরের স্বরসন্ধি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে 2 প্রকার স্বরসন্ধি পরিলক্ষিত হয়। 2 প্রকার স্বরসন্ধি লক্ষিত হয়। সন্ধি তোমরা পড়েছো, যে একটা সন্ধি এই নতুন সিলেবাসে, আগের সিবিসিএসে ছিল না, সিসিএফে নতুন এসেছে সন্ধি। এই সন্ধি ছোটোবেলায় অনেকে পড়ে থাকবে, যখন 5, 6, 7 পড়ছো, 4, 5, 6 এই 3টে ক্লাসে থাকে সন্ধি। একটা হলো এই তোমাদের স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ, বিসর্গ সন্ধি। এই 3 প্রকার সন্ধি, 3 প্রকার সন্ধির মধ্যে বলছে এখানে স্বরসন্ধি, কখনো কখনো পাশাপাশি অবস্থিত পদ দুটির প্রথমটির অন্তঃস্বর, মানে প্রথমটির শেষ যেহেতু হয়, এটাই স্বাভাবিক, সন্ধি হতে গেলে প্রথমটির শেষ, প্রথম যেটা তার শেষ, আর শেষের যেটা তার শুরু, এই যে মাঝের জায়গা, এই দুটোর মধ্যে সন্ধি হয়। সেই বলছে প্রথমটির অন্তঃস্বর, দ্বিতীয়টির আদিস্বর স্বরসন্ধি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে 2 প্রকার স্বরসন্ধি হয়। স্বরসন্ধি যে 2 প্রকার হয়, সে দুটো কি, অকার, অযুক্ত অ সমান হচ্ছে কি আ, তারপর অযুক্ত আ সমান হচ্ছে আ। যেমন ভাব, এইবার দেখো বুঝে নাও জায়গাটা, বলছে ভাবের শেষে কি ব, ব, অ, আর অভাবের ওপারে অ, তাহলে দুটো অ মিলে কি তৈরি হচ্ছে, আকার, তাই নাম হলো কি ভাবা, ভাব। ঠিক আছে, তারপর পরেরটা সেই একইভাবে দেখো, অজর, অজর, অমর, রর, অ, আর ওদিকে অকারের অ, তাহলে দুটো মিলে কি হলো, অজরা মর। তারপর আকার, অ আর আ মিলে হচ্ছে আকার, যেমন বিম্ব, বিম্বর বানানে ব, সেই ব সঙ্গে অ আসছে, আর ওদিকে শেষে আসছে কি, শুরুতে আর কি আকার, তাহলে অ আর আ মিলে কি হচ্ছে, আকার। তাহলে এখানে কি হলো, বিম্বা, আহা, বিম্বাকার। এইভাবে দুটো সন্ধির
লক্ষ্য করা যাচ্ছে। তারপর চলো 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর বৈশিষ্ট্য, পদমধ্য ব্যঞ্জনধ্বনি লোপের ফলে একাধিক স্বরধ্বনি পাশাপাশি অবস্থান পরিলক্ষিত হয়, কিন্তু এদের মধ্যে সন্ধি ঘটল না। আগেরটা যেমন দেখলাম একটা সন্ধি দেখালো, কিন্তু এখানে দেখাচ্ছে কি পদের মধ্যে ব্যঞ্জনধ্বনি লোপ হচ্ছে, ব্যঞ্জনধ্বনি উঠে যাচ্ছে। ঠিক আছে, একাধিক স্বরধ্বনি পাশাপাশি পরিলক্ষিত হচ্ছে, ব্যঞ্জনধ্বনি চলে যাচ্ছে কিন্তু স্বরধ্বনি পাশাপাশি আসছে, তবুও এদের মধ্যে সন্ধি ঘটছে না। এরকম উদাহরণ কি, যেমন এই সকল, ঠিক আছে, তাহলে কি কি দাঁড়াচ্ছে, স যুক্ত ক, অ যুক্ত ল, অ, সকল, বা যদি অটা বাদও দিই শেষের অটা, সকল, এই উচ্চারণটা করি আমরা তো এইরকম সকল। এইবার মাঝের কটা উঠে যাচ্ছে, কোনটা, এই যে কটা এটা উঠে যাচ্ছে, স অল, ঠিক আছে, স অল, এই যে স অল, স, এই অ আর এই অ পাশাপাশি থাকলো কিন্তু তবুও সন্ধি হলো না। আগে যেমন দেখেছিলাম আমরা অ যোগ অ কি হয়ে যাচ্ছিল, আকার, কিন্তু এখানে দেখলাম কি অ পাশাপাশি বসছে তবুও সন্ধি হলো না। এরকম বিচার থেকে বিয়ার, মরিলে থেকে মইলে, উদাস থেকে উয়াস। এরপর দেখবো আমরা 8 নম্বর যে বৈশিষ্ট্য, যে পদের একক মহাপ্রাণ ধ্বনি কখনো কখনো হ ধ্বনিতে পরিণত হয়েছে। তোমরা মহাপ্রাণ পড়েছো, যে যেই ছকটার কথা মনে পড়ো, কোন ছক বলো তো, সেই ক, চ, ট, ত, প, এই যে ছকটা, তার মধ্যে এই যে দ্বিতীয় আর চতুর্থ, এটাতে ছিল মহাপ্রাণ, যে ক, খ, গ, ঘ, উঙা, এর মধ্যে এই লাইনটা, এই যে লাইনটা যাবে সেই লাইনটা তো মহাপ্রাণ, সেই লাইনের মহাপ্রাণগুলো এটা মনে করো। পদের মধ্যে একক মহাপ্রাণ ধ্বনি কখনো কখনো হ ধ্বনিতে পরিণত হয়েছে। যেমন দেখো এই খ থেকে খটা চেঞ্জ হলো, হ হলো, আবার এই যে খ সেই চেঞ্জ হয়ে হ হলো, এই উদাহরণ। এবার 8 নম্বর ছাড়ো, চলো 9 নম্বর দেখি। বলছে কি নাসিক্যি ভবন, অর্থাৎ নাসিক্য ব্যঞ্জন ধ্বনি যেখানে লুপ্ত হয়েছে সেখানে পূর্ববর্তী স্বর অনুনাসিক হয়েছে, নাকে উচ্চারণ, শব্দেন থেকে সাঁদে, এই যে বলি না সাঁদে, মধ্যেন থেকে মাঝে, এই যে নাকে আসছে এই অনুনাসিক হয়েছে। তারপর চন্দ্রমী বানানগুলো খেয়াল করবে, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি যেখানে লুপ্ত হয়নি সেখানে নাসিক্য ব্যঞ্জনের দুর্বলতা বা ক্ষীণতা লক্ষ্য করা যায়। বলছে যেখানে নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়নি, ধরো এইখানে যে নাসিক্য ব্যঞ্জন কোনটা চন্দ্র, সেটা হলো দন্তেন্য নাসিক্য ব্যঞ্জন, মনে করো সেই ছকের যে শেষেরগুলো কোনগুলো, উঙা, ইঙো, মূর্ধন্য, দন্তেন্য আর ম, এই যে এই কটা নাসিক্য, এই নাসিক্যের মধ্যে এখানে কোনটা পাচ্ছি আমরা, দন্তেন্য, এই দন্তেন্য চন্দ্র, চন্দ, চান্দ, চান্দ, এই যে দন্তন্য রেখে সংক্ষেপে হয়ে যাচ্ছে, আর কিন্তু সেই যে আগে এত ছিল শক্তিশালী ছিল সেখানে আর থাকছে না, সেই শক্তিটা উচ্চারণের ক্ষেত্রে অনেকটা কমে আসছে উচ্চারণের শক্তি। চন্দ্র, চন্দ্র, চন্দ, তারপর থেকে চান্দ, আরও কমে আসছে, যে দুর্বলতা আস্তে আস্তে ধীরে ধীরে এই যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি যে লুপ্ত হয়নি, ফলে যে নাসিক্য ব্যঞ্জন সেটার যে দুর্বলতা সেটা আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে।
তারপর আর তোমার 10 নাম্বার অন্ত্যের জ এর খুব কম ব্যবহার লক্ষ্য করা যায়। অন্ত্যের জয়ের স্থানে জ বর্গীন জ সেটা ব্যবহার করা হয়েছে। জো মানা গো আরো আলা জালা, ঠিক আছে। জো সো বুধি সোহি নিভুতি, জয়ী নিজালে রাত্রনি পোহা। এই যে জো বর্গীন জ মোটামুটি অন্ত্যের জর জায়গায় বর্গীন জ আসছে। যেমন ধরো এখন যদি হতো কীরকম হতো, যায় বানান আমরা এটা লিখবে বর্গীন জ আকার অন্ত্যেস্থ যায়, এই রকম ব্যাপার। অনেকে দেখবে বাচ্চাবেলায় যখন বাচ্চারা যখন লেখে কোনো বানান টানান, তখন কিন্তু ওদের সচরাচর এরকম ভুল হয় যে যায় অন্ত্যের জ না বর্গীন জ, এইরকমভাবে বর্গীন জ অন্ত্যেস্থ আকার যায়। বা জাহাজ বানান যে এই রকম, বা এটাও হবে এই রকমভাবে মোটামুটি উল্টে পাল্টে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তারপর 11 বলছে যে তালব্যস্য মূর্ধন্যস্ব দন্তস্ব এবং দন্তন্য এবং মূর্ধন্য ধ্বনি যথেচ্ছ ব্যবহার। যথেচ্ছ মানে হচ্ছে যথা ইচ্ছা আর কি, সেটাই হলো যথেচ্ছ, মানে যেখানে ইচ্ছা ব্যবহার হচ্ছে, কোনো ব্যাপার নয়। তালব্যস্য মূর্ধন্যস্ব দন্তস্ব যেখানে ইচ্ছা ব্যবহার হচ্ছে, বা দন্তন্য মূর্ধন্য। এই যে নিয় প্রথমে দন্তন্য মূর্ধন্য, পরে নারী বানান দন্তন্য মূর্ধন্য, কোনো ব্যাপার নেই। সহজে বানান সে মূর্ধন্যস্ব দন্তেস্ব, কোনো ব্যাপার নেই। সবরই দন্তেস্ব তালব্যস্য, কোনো ব্যাপার নয়। এইটাই হচ্ছে যথেচ্ছ ব্যবহার, যেখানে ইচ্ছা। তারপর একদম শেষ পয়েন্ট, দীর্ঘস্বর ও হস্বস্বরের উচ্চারণ পার্থক্য কমে আসছে। এই যে দীর্ঘস্বর ও হস্বস্বর এর যে উচ্চারণ পার্থক্য, বর্তমানেও দেখবে এটা অনেকটাই বর্তমান দিনের মতোই, যে আমরা যেমন সংস্কৃত উচ্চারণ ক্ষেত্রে অ আ সঠিক উচ্চারণ করায়, যেমন ই, আবার দীর্ঘ ইটার উচ্চারণ ই এরকম টেনে করায়। যখন হস্যই উচ্চারণ হয় হস্যই, তখন ই, আবার যখন দীর্ঘ ইর উচ্চারণ হয় তখন ই এরকম টেনে উচ্চারণ করে, মানে এটা করায় যারা সংস্কৃত শেখায় সেখানে এইভাবেই পুরো মেনটেনেন্স করে শেখায়। তারপর উ উ এরকম ধরে ধরে শেখায় যে বড়। কিন্তু বাংলার ক্ষেত্রে সেই এর ব্যাপারটা নেই, যে হস্য দীর্ঘ যে উচ্চারণ পার্থক্য হয়, বানানের ক্ষেত্রে পার্থক্য আছে হস্যই দীর্ঘই, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেই পার্থক্যটা সেই প্রাচীন বাংলা থেকেই কিন্তু কমে আসে। প্রায় এটা তো যেহেতু বুঝতে হবে, চর্যাপদ নিয়ে আলোচনা হচ্ছে। চর্যাপদ মানে কি? প্রাচীন বাংলা। তাহলে প্রাচীন বাংলায় যে জিনিসটা এইভাবে পার্থক্য স্বাভাবিক কমে আসছে, তাহলে এখন যে আধুনিক বাংলা, সেখানে তো অবশ্যই এটা স্বাভাবিক যে এই উচ্চারণের পার্থক্যটা কমে আসাটাই হস্যই দীর্ঘই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও মনে হয় যে ভুল, কোথাও সমস্যা হচ্ছে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট করো। কমেন্টের উত্তর আমি চেষ্টা করব দেওয়ার যতটা সম্ভব। আর এই নোটসটা পারলে তোমরা লিখো, কারণ নোটসটা খুব ছোট করে দেওয়া, খুব ছোট করে। এর থেকে চাইলে তোমরা আর কাটতে পারবে না। হ্যাঁ, কাটতে পারবে কীভাবে, সেটা হলো পয়েন্ট বাদ দিতে পারবে, তাছাড়া কিছু নয়। তবে আমার মতে পয়েন্ট না বাদ দেওয়াই উচিত, কারণ দেখবে যখন 10টা মুখস্থ করে যাবে, পরীক্ষার খাতায় গিয়ে দেখবে 7টা মনে পড়বে। সেই ক্ষেত্রে আমি 12টা রেখেছি, কারণ 10 নম্বরের প্রশ্ন তো, যদি 10টা লেখা যায় তো মোটামুটি খুব ভালো হয়। আর 12টা লিখলে তো খুব ভালো হয়, 11 12টা লিখলে খুব ভালো হয়। আর তোমরা চেষ্টা করবে
12খানায় করার দেখবে, আগে খাতাতে লিখবে, খুব একটা বড় হবে না আহামরি, খুব ছোটোই নোটস, 2 পৃষ্ঠা 1.5-2 পৃষ্ঠার মধ্যে ধরে যাবে। তারপর তোমরা চিন্তা করো অন্য কিছু যদি কাটাছেঁটা করার, তখন করো, যদি না তবুও অসুবিধা হয়। তো আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।